নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। আগের ক্লাসে তোমাদের একটা বিষয় আলোচনা হয়েছে, আজকে আরেকটি বিষয় সম্পর্কে তোমাদের জানানো হবে। সেটা হচ্ছে কি না, পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। এই অংশটি তোমাদের দ্বিতীয় সামেটিক পরীক্ষার জন্য সিলেবাসে রয়েছে। তাই আমরা আজকে পৃথিবীর পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় সম্পর্কে জানব। তোমরা অবশ্য গ্লোব দেখেছো, আমাদের স্কুলেও রয়েছে। এই গ্লোবের উপর, গ্লোব হচ্ছে পৃথিবীর একটি ক্ষুদ্র প্রতিভূ, অর্থাৎ পুরো পৃথিবীটা যা তার একটা ছোট্ট রূপ হচ্ছে আমাদের এই গ্লোব। এই গ্লোবের উপর তোমরা অবশ্য দেখেছো কতগুলো রেখা আছে। কিছু কিছু রেখা পূর্ব পশ্চিমে আছে, পূর্ণ বৃত্তাকার রূপে চারিদিকে পরিবেষ্টন করে আছে। আবার কিছু কিছু রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তার লাভ করে আছে। অর্থাৎ এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা কিংবা দ্রাঘিমা রেখা। এর সম্পর্কে আমরা আজকে ডিটেলস জানব। আর এই অক্ষরেখা দ্রাঘিমা রেখার সাহায্যে কোন স্থানের অবস্থান নির্ণয় করা হয়ে থাকে। তো প্রথমত আজকে আমরা কতগুলো বিষয় জেনে নিই। প্রথমত যে কি জানবো, যে অক্ষরেখা দ্রাঘিমা রেখা কাকে বলে, কিংবা অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো কি কি আছে, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে, এগুলো আমরা জানবো। আর এগুলো জানার জন্য অবশ্য তোমরা দেখো আমি কতগুলো বিষয় লিখে রেখেছি, এই বিষয় ভিত্তিক আলোচনা করা হবে। তোমরা এই ভিডিওটি ভালো করে দেখে নেওয়ার পর অবশ্য বইটা মন দিয়ে পড়বে, তাহলে দেখবে সবকিছু বুঝতে পারবে। আর এই পড়ানোর সময় আমি অনেক কোশ্চেন বলবো, সেই কোশ্চেনগুলোকে তোমরা ফলো করবে। তো প্রথমত যেটা বলি, দেখো বিষয় ভিত্তিক আলোচনা করছি, অতএব তোমাদের সুবিধা হওয়ার জন্য প্রথমত আমরা জানবো সংজ্ঞা। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সংজ্ঞা জানবো। বলছে দেখো, পৃথিবীর গোলাকার, এই গোলাকার পৃথিবীর উত্তরের শেষ অংশকে আমরা বলছি উত্তর মেরু, এবং দক্ষিণের শেষ অংশকে বলছি আমরা দক্ষিণ মেরু। এই উত্তর আর দক্ষিণ মেরুর ঠিক মাঝখান বরাবর এতটা জায়গার ঠিক মাঝখান এই জায়গায়, আবার এখান থেকে এতটা জায়গার মাঝখান এই জায়গায়। তো মন দিয়ে শোনো, উত্তর দক্ষিণ মেরুর ঠিক মাঝখান বরাবর পশ্চিম থেকে পূর্বে কিংবা পূর্ব থেকে পশ্চিমে যে পূর্ণ বৃত্তাকার রেখাটা, অর্থাৎ একটা গ্লোবের চারিদিকে এই মাঝখান বরাবর যে রেখাটা অঙ্কন করা হয়েছে, ওর নাম 0 ডিগ্রি অক্ষরেখা, বা একে বলা হয় নিরক্ষরেখা। নিরক্ষরেখা। আর এটা পৃথিবীর উত্তর ও দক্ষিণের ঠিক মাঝখান বরাবর পূর্ব পশ্চিমে একটা পূর্ণ বৃত্তাকার রেখা, এই নিরক্ষরেখা, যার মান 0। নিরক্ষর অর্থাৎ এক কথায় অক্ষর জ্ঞান নেই, যার মান 0, এই জন্য একে নিরক্ষরেখা ও বলা হচ্ছে। তো আমরা অক্ষরেখা কাকে বলবো এবার শুনে নাও। এই নিরক্ষরেখার ন্যায় এই গোলাকার পৃথিবীর পূর্ব পশ্চিমে যে পূর্ণ বৃত্তাকার রেখাগুলো কল্পনা করা হয়েছে, যে পূর্ণ বৃত্তাকার রেখাগুলো কল্পনা করা হয়েছে, এটা যদি আমি বলে দিই যে এটা তোমার 30 ডিগ্রি উত্তর, কিংবা এই বরাবর একটা রেখা অঙ্কন যদি করা হয়, সেটা দাঁড়ালো কত না 60 ডিগ্রি উত্তর। আবার এখানেও আমরা অঙ্কন করতে পারি 30 ডিগ্রি দক্ষিণ, আবার এখানটায় 60 ডিগ্রি দক্ষিণ। এগুলো হচ্ছে কিনা অক্ষরেখা। একেবারে উত্তর মেরুতে রয়েছে 90 ডিগ্রি এই বিন্দু, দক্ষিণ রয়েছে 90 ডিগ্রি দক্ষিণ, 90 ডিগ্রি উত্তর। তো অক্ষরেখার সংজ্ঞা তোমরা জাস্ট লিখবে, গোলাকার পৃথিবীর পূর্ব পশ্চিমে পরিবেষ্টিত পূর্ণ বৃত্তাকার রেখাগুলিকে অক্ষরেখা বলে। এইটুকু সংজ্ঞা লিখ। গোলাকার পৃথিবীর পূর্ব পশ্চিমে, তাই না, বিস্তৃত পূর্ণ বৃত্তাকার রেখাগুলিকে বলবো আমরা অক্ষরেখা। এবার শুনে নাও, আবার ঠিক একই রকম গোলাকার পৃথিবীর উত্তরের মেরুকে উত্তর মেরু, দক্ষিণের মেরুকে শেষ অংশকে দক্ষিণ মেরু বলা হয়। এই উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী যে রেখা, লন্ডনের গিনিস শহরের মানমন্দির উপর দিয়ে যে রেখাটা টানা হচ্ছে, সেটা প্রধান দ্রাঘিমা রেখা, বা একে আবার মূল মধ্য রেখাও বলা হয়। এই রেখাটিকে বলা হয় মূল মধ্য রেখা, মূল মধ্য রেখা বা প্রধান দ্রাঘিমা রেখা। এর মানও 0, লন্ডনে গিনিস শহরের মানমন্দির উপর দিয়ে টানা হয়েছে। তো আগে আমরা দ্রাঘিমা রেখার সংজ্ঞাটা শুনে নাও।
এই উত্তর মেরু ও দক্ষিণ মেরু, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। দেখো অর্ধবৃত্ত হচ্ছে, পূর্ণবৃত্ত নয়, এগুলো পূর্ণবৃত্ত, চারিদিকে ঘুরে আসছে। এই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত টানছো, এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত, তাই না? অর্ধবৃত্তাকার রেখাগুলিকে, অর্ধবৃত্তাকার রেখাগুলিকে আমরা কি বলবো? দাগমা রেখা বলবো। আমরা দাগমা রেখা বলবো, দাগিমা রেখা বলবো। অর্থাৎ এই উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী রেখাগুলিকে আমরা কি বলবো? দাগিমা রেখা বলবো। তাহলে আমরা আপনার সংজ্ঞা জানছি। গোলাকার পৃথিবীর পূর্ব পশ্চিমে পরিবেষ্টিত পূর্ণবৃত্তাকার রেখাগুলি অক্ষরেখা। আবার গোলাকার পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে দাগিমা রেখা বলবো। তাহলে সংজ্ঞা জানা গেল। এবার বিস্তার জানো। বিস্তার বলতে কোন দিক থেকে কোন দিকে, অর্থাৎ দেখো এটা পূর্ব থেকে পশ্চিমে কিংবা পশ্চিম থেকে পূর্বে, পূর্ব থেকে পশ্চিমে কিংবা পশ্চিম থেকে পূর্ব দিকে পূর্ণবৃত্তাকারে পরিবেষ্টিত রয়েছে। আর দাগিমা রেখা কি হয়েছে? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। উত্তর থেকে দক্ষিণ, এগুলো পূর্ব থেকে পশ্চিম। তাহলে বিস্তার জানবে। আকৃতিতে দেখো এগুলো কি হচ্ছে না, একটা পূর্ণবৃত্ত, পৃথিবীর গোল, তার চারিদিকে যে রেখা টানা হচ্ছে এটা হচ্ছে কিনা পূর্ণবৃত্ত রেখা। আর এটা কি হচ্ছে? উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, হ্যাঁ, অর্ধবৃত্ত হচ্ছে, দেখো অর্ধবৃত্তাকার রেখা। আকৃতি হলো প্রধান রেখা, দেখো উত্তর দক্ষিণ মেরুর ঠিক মাঝখান বরাবর একটাকে বললাম, পূর্ব পশ্চিমে পরিবেষ্টিত পূর্ণবৃত্তাকার রেখাটির নাম নিরক্ষরেখা। নিরক্ষরেখা দেখো, আর পৃথিবীর এই উত্তর দক্ষিণ মেরুর ঠিক মাঝখান বরাবর পরিধিটা সব থেকে বেশি, তাই নিরক্ষরেখা বরাবর, নিরক্ষরেখা বরাবর, হ্যাঁ, অর্থাৎ এই যে নিরক্ষরেখা পৃথিবীর মাঝখান বরাবর কল্পনা করা হয়েছে, তাহলে উত্তর আর দক্ষিণ মেরুর ঠিক মাঝখান বরাবর হওয়ার জন্য অন্যান্য অক্ষরেখার থেকে এই নিরক্ষরেখার পরিধি অনেকটা বড়। তাই মনে রাখবে নিরক্ষরেখার আরেক নাম মহাবৃত্ত রেখা। মহাবৃত্ত, কারণ দেখো এই সাড়ে, এই যে 30 ডিগ্রি উত্তর এর যে পরিধি, কিংবা 60 ডিগ্রি উত্তর বা 60 ডিগ্রি দক্ষিণ, এদের পরিধি থেকে নিরক্ষরেখার পরিধিটা অনেকটা বড়। যত অক্ষরেখা আছে, এই শূন্যর পরে আছে 1 ডিগ্রি অক্ষরেখা আছে, তারপরে 2, 3 করে, হ্যাঁ, 30, 60, 80, 90 পর্যন্ত আছে, এদিকে 90 পর্যন্ত আছে। অতএব অন্যান্য অক্ষরেখার থেকে, এই অন্যান্য অক্ষরেখার থেকে নিরক্ষরেখার পরিধি বড় হওয়ার জন্য একে মহাবৃত্ত রেখা বলে। বিষয়টা মনে রাখবে। তবে আবার এই রেখাতে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তোমরা জানো নিশ্চিত। অর্থাৎ পৃথিবীর, তাই না, নিরক্ষরেখার উপর সূর্য সারা বছর প্রায় লম্বভাবে কিরণ দেয়। তাই সারা বছরই এখানে দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা। দিন রাত সমান হওয়ার জন্য নিরক্ষরেখার আরেক নাম বিষুব রেখা। তাহলে তোমরা নিরক্ষরেখার পরিচয়টা অবশ্য জানলে, যে উত্তর দক্ষিণ মেরুর ঠিক মাঝখান বরাবর পূর্ণবৃত্তাকার রেখাটিকে বলা হয় নিরক্ষরেখা, এর মান 0 ডিগ্রি। আর এই রেখা কি করছে তোমার না, অন্যান্য অক্ষরেখা থেকে এর পরিধি বড় বলে এর নাম মহাবৃত্ত রেখা। এই রেখায় সারা বছর দিন রাত সমান হয় বলে এর নাম বিষুব রেখা। আবার দেখো এই রেখা পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করেছে। এর উত্তর দিকের অংশকে বলা হবে উত্তর গোলার্ধ, এইখান থেকে উত্তর দিকের অংশকে বলা হবে উত্তর গোলার্ধ। আবার দক্ষিণ দিকের অংশকে বলা হবে দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ তাও জানবে। তাহলে দেখো প্রধান রেখা হিসেবে আমরা নিরক্ষরেখা সম্পর্কে জানলাম। এখানকার প্রধান রেখা হিসেবে তোমাদের অবশ্য মনে রাখতে হবে লন্ডনের গিনিস শহরের মানমন্দিরের উপরে, লন্ডনের গিনিস শহরের মানমন্দিরের উপরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটি অর্ধবৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে, যার মান 0 ডিগ্রি। তাকে প্রধান দাগিমা রেখা বা মূলমধ্য রেখা বলে। আবার ওই রেখাটাও পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করেছে। এর পূর্ব দিকের অংশকে বলা হবে পূর্ব গোলার্ধ, আর এর পশ্চিম দিকের অংশকে বলা হবে পশ্চিম গোলার্ধ। বিষয়টা মনে রাখবে, তাই না? মূল মধ্য রেখার পূর্ব দিকের অংশকে পূর্ব গোলার্ধ, পশ্চিম দিকের অংশকে বলা হবে পশ্চিম গোলার্ধ। তাহলে রেখার
প্রধান রেখা ও তার মান শুনলে, এই নিরক্ষরেখা তার মান 0, এই মূল মধ্যরেখা তার মানও 0। রেখার সংখ্যা একটু শুনে নাও। এই নিরক্ষরেখা থেকে প্রায় 111.3 কিমি দূরত্ব অন্তর অন্তর, দুটি অক্ষরেখার মাঝখানে দূরত্ব 111.3 কিমি, আর এটা 111.1 কিমি। বললো যে এটা 111.1, এটা 111.3 কিমি দূরত্ব অন্তর অন্তর কি হয়েছে না অক্ষরেখাগুলো কল্পনা করা হয়েছে। নিরক্ষরেখা থেকে 111.1 কিলোমিটার দূরে একটা রেখা টানা হয়েছে, যে রেখাটার মান 1 ডিগ্রি হবে। ঠিক একই রকম আবার তার থেকে 111.1 কিমি দূরে আবার একটা রেখা টানা হয়েছে, তার মান 2। আবার তার থেকে এই করে পৃথিবীর নিরক্ষরেখা থেকে মেরু পর্যন্ত 90 ডিগ্রি উত্তর অক্ষরেখা, অর্থাৎ 90টা অক্ষরেখা, 90 ডিগ্রি উত্তর বলতে একটা বিন্দুকে বোঝাচ্ছে, সুমেরু বিন্দুকে বোঝাচ্ছে। এই সুমেরু বিন্দুকে বোঝানোর জন্য এখানে কি ঘটনাটা ঘটছে না, এখানে তোমার এখানে বিন্দু, এটা রেখা নয়। 90 ডিগ্রি উত্তর কিংবা 90 ডিগ্রি দক্ষিণ হচ্ছে এটা বিন্দু, এটা রেখা নয়। অতএব সেই দিক দিয়ে শূন্য থেকে এদিকে আসে 89টি অক্ষরেখা, আবার দক্ষিণ দিকেও 1 2 3 করে 89টি অক্ষরেখা, অর্থাৎ পাবে কত? আর এখানে 0 থেকে 1 এই বাড়তি 1 থাকার জন্য এখানে দেখো 89 প্লাস 1, এখানে 0 থেকে 1, এখানে 1, এটাকে যোগ করলে তোমরা পেয়ে যাবে 179টি অক্ষরেখা রয়েছে। 179টি অক্ষরেখা রয়েছে। আবার একই রকম দেখো, এই যে মূল মধ্যরেখা লন্ডনে গ্রিনিচ শহরের মানমন্দিরের উপর দিয়ে গেছে, নিরক্ষরেখা বরাবর 111.3 কিমি দূরে। তাহলে দেখো একই রকম লন্ডনে গ্রিনিচ শহরের মানমন্দিরের উপর দিয়ে যে মূল মধ্যরেখা বা প্রধান রেখা গেছে যার মান 0, ওখান থেকে পূব দিকে এই নিরক্ষরেখা বরাবর, এটা অবশ্য মনে রাখবে, এখান থেকে প্রায় 111.3 কিমি দূরে 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা, আবার তার থেকে 111.3 কিমি দূরে 2 ডিগ্রি দ্রাঘিমা রেখা, আবার তার থেকে 3 ডিগ্রি এই করে 111.3 কিমি অন্তর অন্তর নিরক্ষরেখা বরাবর, তাই না? পশ্চিম দিকে রয়েছে 180 ডিগ্রি। এই যে দেখো মূল মধ্যরেখাটির বিপরীতে ডট ডট দিয়ে একটা রেখা টেনেছি পৃথিবীর উপরে, 180 ডিগ্রি কি রয়েছে দ্রাঘিমা রেখা রয়েছে। তাহলে কি পূব দিক বরাবর গিয়ে সেই রেখা এসে দাঁড়িয়েছে 180 ডিগ্রিতে, অর্থাৎ 180টা। আবার পশ্চিম দিক বরাবর গিয়েও সে দাঁড়িয়েছে কততে? 180 ডিগ্রিতে দাঁড়িয়েছে। অর্থাৎ পূর্ব দিকে আছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, আর পশ্চিমে রয়েছে 180টি দ্রাঘিমা রেখা, অর্থাৎ 180 মোট 360টা দ্রাঘিমা রেখা রয়েছে। 180 ডিগ্রি 360টি দ্রাঘিমা রেখা রয়েছে। তবে হ্যাঁ, তোমরা মনে রাখবে এই যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, ওটা একটাই দ্রাঘিমা রেখা। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা হচ্ছে একটাই দ্রাঘিমা রেখা। অতএব এখানে 0 থেকে 1 পূবে 1 পশ্চিমে 1, এই জন্য 180 360টি মোট দ্রাঘিমা রেখা হচ্ছে। এবার শুনে নাও, তাহলে রেখার সংখ্যা শুনলাম 179টি, ওটা 360টি। গোলার্ধ নির্ণয়, এই যে একটাকে বললাম তোমাদের, এই নিরক্ষ রেখা পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করেছে, উত্তর দিকের অংশকে উত্তর গোলার্ধ, দক্ষিণ দিকের অংশকে দক্ষিণ গোলার্ধ, এটা জানো। আবার ঠিক একই রকম এই যে লন্ডনের গ্রিনিচ শহরের মানমন্দিরের উপর দিয়ে মূল মধ্যরেখা বা প্রধান দ্রাঘিমা রেখার বিস্তার লাভ করেছে, তার পূব দিকের 180 ডিগ্রি পর্যন্ত অঞ্চলকে বলা হবে পূর্ব গোলার্ধ, এবং পশ্চিম দিকের 180 ডিগ্রি পর্যন্তকে বলা হবে পশ্চিম গোলার্ধ। অর্থাৎ মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। তো এখানে দেখো রেখাগুলির দৈর্ঘ্য, একটু আগে তোমাদের বললাম, রেখাগুলোর দৈর্ঘ্য, নিরক্ষ রেখার দৈর্ঘ্য সব থেকে বড়, যত মেরুর দিকে যাওয়া যায় রেখাগুলোর দৈর্ঘ্য ছোট হয়। অর্থাৎ এই জন্য নিরক্ষ রেখা হচ্ছে কিনা মহাবৃত্ত রেখা নামেও পরিচিত, অন্যান্য অক্ষরেখা থেকে বড় বলে
অর্থাৎ নিরক্ষরেখার অক্ষরেখাগুলির পরিধি সব জায়গায় সমান নয়। দৈর্ঘ্য যখন বলছি মনে রাখবে অক্ষরেখাগুলির পরিধি সব জায়গায় সমান নয়, কিন্তু দাগমা রেখাগুলির অর্থাৎ দৈর্ঘ্য সব জায়গায় সমান নয়। নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে দৈর্ঘ্য ছোট হয়, আর দাগমা রেখা প্রতিটি দাগমা রেখার দৈর্ঘ্য সমান হয়। তাহলে দৈর্ঘ্য একটা বিষয়, এই রেখার সংখ্যা জানলে, তার গোলার্ধ নির্ণয় জানলে, দৈর্ঘ্যের রেখার দৈর্ঘ্য সম্পর্কে বললাম, রেখার সংখ্যাও তোমরা জেনে নিয়েছো, এই রেখাগুলির মাঝখানে দূরত্ব, রেখাগুলির মধ্যবর্তী দূরত্ব তোমরা জানলে, দূরত্ব তোমাদের জানালো। তাহলে দূরত্ব তো দুটি অক্ষরেখার মাঝখানে দূরত্ব 111.1 কিমি, দুটি দাগিমা রেখার মাঝখানে দূরত্ব 111.3 কিমি। তবে দাগিমা রেখার মাঝখানে দূরত্ব মানে শুধু নিরক্ষরেখা বরাবর দুটি দাগিমা রেখার মাঝখানে দূরত্ব 111.3 কিমি, কিন্তু মেরুর দিকে যত যাওয়া যায় পরপর কাছাকাছি এসে এক জায়গায় মিলিত হয়ে যায়, এটা অবশ্য মনে রাখবে। এবার আসো পরিচিতি একটা শুনে নাও। এই অক্ষরেখাগুলি পরস্পরের মাঝখানে দূরত্ব সব জায়গায় সমান, অক্ষরেখাগুলির মাঝখানে সব জায়গায় দূরত্ব সমান, এই জন্য অক্ষরেখাগুলির আরেক নাম সমাক্ষ রেখা। সমান অর্থাৎ সমস্ত অক্ষরেখাগুলির মাঝখানে দূরত্ব 111.1 কিমি, অর্থাৎ দূরত্ব সমান হওয়ার জন্য একে বলা হয় সমাক্ষ রেখা। আর দাগিমা রেখাগুলি নিরক্ষরেখা বরাবর সবার দূরত্ব সমান, কিন্তু যত মেরুর দিকে যাওয়া যায় তাদের দূরত্ব সমান থাকে না, কাছাকাছি এসে এক জায়গায় উত্তর ও দক্ষিণ মেরুতে পরস্পর মিলিত হয়ে যায়। তবে দাগিমা রেখার সাহায্যে মূলত দেশের অবস্থান পূর্ব পশ্চিম গোলার্ধে আছে তা নির্ণয় করা হয় বলে দাগিমা রেখাগুলিকে আবার দেশান্ত রেখাও বলা হয়। দেশান্ত রেখা মনে রাখবে, এইগুলোকে সমাক্ষ রেখা, দাগিমা রেখাগুলিকে দেশান্ত রেখা বলা হয়। এবার আসবো দুটো জিনিস, একটা গুরুত্ব জানবো আর অক্ষাংশ দ্রাঘিমাংশ কাকে বলে সেটা অবশ্যই জানবো। তো মন দিয়ে শুনে নাও। প্রথমত গুরুত্ব বলতে দেখো, এই অক্ষরেখা কিংবা দ্রাঘিমা রেখা দুটোরই প্রধান গুরুত্ব হচ্ছে অবস্থান নির্ণয়। যেমন ধরো ভারতের অবস্থান যদি বলি, অক্ষাংশের ভিত্তিতে মূল ভূখণ্ড প্রায় 6 ডিগ্রি উত্তর থেকে উত্তরে 37 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে আমাদের ভারতবর্ষ অবস্থিত। আবার দাগিমা রেখার ভিত্তিতে যদি বলি তোমাদের 68 ডিগ্রি পূর্ব দাগিমা থেকে 97 ডিগ্রি পূর্ব দাগিমা, রাউন্ড ফিগারে বললাম, অর্থাৎ পূর্ব ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। এটা দাগিমা রেখার ভিত্তিতে তোমাদের অবস্থান বললাম। অর্থাৎ কোন স্থানের অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে অক্ষরেখা ও দাগিমা রেখা একটা ভূমিকা পালন করে। দেখো ভারতের এই অক্ষরেখার ভিত্তিতে ভারত সম্পূর্ণ উত্তর গোলার্ধে, দাগিমা রেখার ভিত্তিতে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। অর্থাৎ ভারত কোন গোলার্ধে অবস্থিত এটা বোধমূলক কোশ্চেন মনে রাখো তোমরা, কারণ যে কেউ তোমাদের জিজ্ঞেস করতে পারে যে তোমরা কোন গোলার্ধে বাস করো, অবশ্য তখন তোমরা উত্তরটা এইভাবে দেবে, অক্ষরেখার ভিত্তিতে আমরা উত্তর গোলার্ধে, দাগিমা রেখার ভিত্তিতে আমরা পূর্ব গোলার্ধে বাস করি। গুরুত্ব হিসেবে দেখো, কেউ যদি একটা অক্ষরেখা বরাবর হাঁটবে বলে সে কি পরিবর্তন লক্ষ্য করবে, এটা একটা বিশেষ গুরুত্ব। কেউ যদি অক্ষরেখা বরাবর পূর্ব দিকে যায় তার সময় এগিয়ে যাবে, কেউ যদি অক্ষরেখা বরাবর পশ্চিম, যে কোনো অক্ষরেখা বরাবর পূর্ব দিকে গেলে সময় এগিয়ে যাবে, পশ্চিম দিকে গেলে সময় পিছিয়ে আসবে। পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ঘোরার সঙ্গে সঙ্গে আমরা যদি পূর্ব দিকে এগোতে থাকি তাহলে সূর্যের দিকে তাড়াতাড়ি চলে যাবো, অতএব সময় এগিয়ে যাবে। আর যদি বিপরীত দিকে যেতে চাই তাহলে কি হবে, সময় পিছিয়ে আসবে। এইটা অক্ষরেখার এই পরিবর্তনটা লক্ষ্য করা যায়। আর কেউ যদি দাগিমা রেখা বরাবর হাঁটবে বলে, অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত উত্তর কিংবা দক্ষিণ মেরুর দিকে যাবে, সে কি পরিবর্তন লক্ষ্য করবে, সে নিশ্চিত জলবায়ু পরিবর্তন লক্ষ্য করবে। কেন, তোমরা নিশ্চিত জানো সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। অর্থাৎ যেহেতু এতগুলো বিষয় জানা হয়ে গেছে, তাহলে এখান থেকে আমি বুঝলাম, অর্থাৎ কি জানলে তোমরা না, সূর্য, এটা যদি সূর্য অঙ্কন হয় তাহলে দেখো নিরক্ষরেখায় লম্ব হবে, আর অর্থাৎ এই নিরক্ষরেখায় লম্ব হবে, আর যত মেরুর দিকে যাবে তির্যক থেকে অতি তির্যক ভাবে কিরণ দিচ্ছে। এটা লম্ব রশ্মি, তাই না, এগুলো তির্যক, অতি তির্যক। অতএব এই জন্য নিরক্ষরেখা বরাবর সূর্য লম্বভাবে কিরণ দিলে উষ্ণতা বেশি হয়, মেরুর দিকে গেলে তির্যক থেকে অতি তির্যক মানে উষ্ণতা কম হয়। তাই নিরক্ষীয় অঞ্চলে যত দুই মেরুর দিকে অর্থাৎ দাগিমা রেখা বরাবর কেউ যদি হাঁটে সে জলবায়ু পরিবর্তন লক্ষ্য করবে। এইটুকু গুরুত্ব মনে রাখো। আর
অক্ষাংশ দ্রাঘিমাংশ কাকে বলে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই না? তো অক্ষাংশ দ্রাঘিমাংশ কাকে বলে সেটা আমরা এখন জেনে নিই। তো প্রথমত শোনো যে কি জানলাম, যে অক্ষরেখা দ্রাঘিমারেখা তো আমরা জেনেছি। এবার একটা বিষয় শোনো, উত্তর দক্ষিণ মেরুর মাঝখান বরাবর যে পূর্ব পশ্চিমে পূর্ণবৃত্তাকার রেখা রয়েছে তার নাম নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে যদি তরমুজের ন্যায় কাটা হয়, তরমুজ যেমন কাটা হচ্ছে মাঝখান বরাবর ধরে ফাঁক করছো, দেখবে একটা খুব সমতল অংশ পাবে। ঠিক পৃথিবী উত্তর দক্ষিণ মেরু ঠিক মাঝখান বরাবর যে নিরক্ষরেখা আছে ওই বরাবর যদি পৃথিবীকে কাটো তাহলে কি পাবে, একরকম তল পাবে। ওই তলকে বলা হবে কি, নিরক্ষীয় তল। নিরক্ষরেখা বরাবর কাটা হলে তাকে বলা হবে আমরা কি, নিরক্ষীয় তল। তার একটা কেন্দ্র পেয়েছো, তাহলে দেখো এই নিরক্ষীয় তল তার কেন্দ্র রয়েছে, অর্থাৎ তরমুজে কাটলে গোল রাউন্ডের মাঝখানে একটা অংশ পাবে, এটা সেই মাঝখান অংশ। এবার এই নিরক্ষীয় তলের সাপেক্ষে উত্তরে কিংবা দক্ষিণে যে কৌণিক দূরত্বটা সৃষ্টি হবে, কৌণিক দূরত্ব, ধরো এটা 30 ডিগ্রি উত্তর বলা হচ্ছে, তাহলে কি বললাম, এই পর্যন্ত যদি তুমি একটা রেখা টেনে নাও, তাহলে কি দাঁড়াবে, এই পর্যন্ত যদি একটা রেখা টেনে নাও তাহলে দেখো বিষয়টা এরকমই আসবে। এটা নিরক্ষীয় তল, এই নিরক্ষীয় তলের সাপেক্ষে, নিরক্ষীয় তলের সাপেক্ষে উত্তরে যে কোনো স্থান, পৃথিবীর কেন্দ্র আর নিরক্ষীয় তল এর সাপেক্ষে উত্তর কিংবা দক্ষিণে যে কোনো স্থানের মাঝখানে যে কৌণিক দূরত্বটা ওই স্থানের অক্ষাংশ। যেমন ধরো আমি যদি এটা দেখি, এই নিরক্ষীয় তলের নিচ থেকে নিয়ে দিয়ে টানছো, টেনে এই পর্যন্ত নিয়ে আসছো, এই নিরক্ষীয় তলের সাপেক্ষে এই যে নিরক্ষীয় তল নিচ থেকে যখন চিন্তা করবে, নিচ থেকে চিন্তা করলে কি দাঁড়াবে, হ্যাঁ, এই নিচ থেকে এই পর্যন্ত যে কোণটা সৃষ্টি হলো এই কোণের মান কত হবে, প্রায় দেখবে 60 ডিগ্রি হচ্ছে। 60 ডিগ্রি হওয়ার জন্য, অর্থাৎ এই থেকে এই যে কোণ এর মান কত, 60 ডিগ্রি হওয়ার জন্য এই রেখাটাকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বলা হয়েছে। আর উত্তর দিকে দেখো, এই নিরক্ষীয় তলের সাপেক্ষে এই স্থানের কৌণিক দূরত্বটা কত হয়ে গেছে, পৃথিবীর কেন্দ্র নিরক্ষীয় তল, কেন্দ্র বরাবর তো নিরক্ষীয় তল, পৃথিবীর কেন্দ্রের মাঝখান, অর্থাৎ নিরক্ষীয় তলের মাঝখান কেন্দ্র, আর নিরক্ষীয় তল, এই কেন্দ্র নিরক্ষীয় তলের সাপেক্ষে উত্তরে এই স্থানের মধ্যে কৌণিক দূরত্বটা কি হলো, 30 ডিগ্রি, তাহলে এখানে হয়ে গেল 30 ডিগ্রি উত্তর। আবার তুমি যদি এখান থেকে টানো তাহলে সেটার মান কত হয়ে যাবে না 60 ডিগ্রি, তাই এর মান হয়ে গেছে 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আবার তুমি যদি এটাকে লম্ব করে নাও, পুরো এখান থেকে টানো, তাহলে দেখো এর মান 90 হয়েছে কিনা দেখে নাও, এর মান তখন কি হচ্ছে 90, অর্থাৎ এর 90 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আবার এই নিরক্ষীয় তলের সাপেক্ষে পৃথিবীর কেন্দ্র থেকে দক্ষিণ যদি এটা হয় তাহলে এটা হবে কিনা 90 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এইভাবে আমরা অক্ষরেখা নির্ণয় করতে পারি। বিষয়টা আবার শুনে নাও, নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে দুটি ভাগে বিভক্ত করলে, কাটলে একটা তল পাওয়া যায়, তাকে নিরক্ষীয় তল বলবো। তার একটা কেন্দ্র থাকে, ওই নিরক্ষীয় তলের কেন্দ্র থেকে উত্তর কিংবা দক্ষিণে যে কোনো স্থানের মাঝখানে যে কৌণিক দূরত্বটা সৃষ্টি হবে, যে কৌণিক দূরত্বটা সৃষ্টি হবে তাকে কি বলা হবে, হ্যাঁ, তাকেই বলা হবে যে তোমার কি না অক্ষাংশ, ওই স্থানের অক্ষাংশ। তাহলে আবারও বলি, নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে প্রস্থচ্ছেদ করলে একটা তল পাবো, নিরক্ষীয় তল, তার কেন্দ্র থাকে, ওই নিরক্ষীয় তলের কেন্দ্র থেকে উত্তর বা দক্ষিণে যে কোনো স্থানের মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব, ওই কৌণিক দূরত্বকে আমরা কি বলবো না নিরক্ষীয়, তাই না, এই অক্ষাংশ বলবো, তাকে অক্ষাংশ বলবো, তাই না। এর সাপেক্ষে এই কোণের মান হচ্ছে কত, 60 ডিগ্রি। আবার এর সাপেক্ষে এই কোণের মান হবে কত, 30 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, তাই না, এটা 30 ডিগ্রি। তাহলে আশা করি অক্ষাংশ বিষয়টা বুঝলে, তাই না। এবার দ্রাঘিমাংশ বিষয়টাও শুনে না, ঠিক একই রকম, এই নিরক্ষরেখা বরাবর, তাই না, হ্যাঁ, নিরক্ষীয় তলের মাঝখান বা কেন্দ্র এটা, এটা মূল মধ্য রেখা, এই মূল মধ্য রেখা আর নিরক্ষীয় তল, এখান থেকে দ্রাঘিমাংশ নির্ণয় করা হয়। মন দিয়ে শুনবে, পৃথিবীর কেন্দ্র থেকে, কেন্দ্র ও মূল মধ্য রেখা, কেন্দ্র ও মূল মধ্য রেখা থেকে
পূবে কিংবা পশ্চিমে, পূবে কিংবা পশ্চিমে, এটা যদি পূবে হয় এর মাঝখানে যে কৌণিক দূরত্ব সেটা 1 ডিগ্রি হলে এটা 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা। যদি এখান থেকে এই পর্যন্ত ধরে নাও, তাই না, এই মূল মধ্য রেখা থেকে এই কৌণিক দূরত্ব যত হবে, যদি ধরে নাও যে এটা কত না 100 ডিগ্রি, তাহলে এর মান কত হয়ে যাবে না 100 ডিগ্রি। এটা যেহেতু পূব দিকে, এটা পূর্ব। তাহলে কি বললাম আবারও শোনো, নিরক্ষীয় তলের সাপেক্ষে পৃথিবীর কেন্দ্র ও মূলমধ্য রেখা, পৃথিবীর কেন্দ্র ও মূলমধ্য রেখা থেকে পূবে কিংবা পশ্চিমে যে কোনো স্থানের মধ্যবর্তী কৌণিক দূরত্বকে কি বলা হয়? দ্রাঘিমাংশ বলা হয়। আবারও বলি, পৃথিবীর কেন্দ্র আর মূলমধ্য রেখা বা প্রধান দ্রাঘিমা রেখার সাপেক্ষে পূব দিকে বা পশ্চিম দিকে অবস্থিত যে কোনো স্থানের মধ্যবর্তী কৌণিক দূরত্বকে বলা হবে দ্রাঘিমাংশ। আবার এখানে শুনে নাও, পৃথিবীর কেন্দ্র অর্থাৎ থেকে উত্তর দক্ষিণে যে কোনো স্থানের মধ্যবর্তী কৌণিক দূরত্বকে বলা হবে অক্ষাংশ। আর পৃথিবীর কেন্দ্র ও নিরক্ষীয় কেন্দ্র ও মূলমধ্য রেখার সাপেক্ষে পূর্বে পশ্চিমে, আর পৃথিবীর কেন্দ্র সাপেক্ষে বা নিরক্ষীয় তলের সাপেক্ষে পৃথিবীর কেন্দ্র থেকে উত্তর দক্ষিণে কৌণিক দূরত্ব, এটা উত্তর দক্ষিণে কৌণিক দূরত্ব, এটা পূর্ব পশ্চিম অর্থাৎ কেন্দ্র মূলমধ্য রেখার সাপেক্ষে পূর্ব দিকে পশ্চিম দিকে কৌণিক দূরত্বকে বলা হবে দ্রাঘিমাংশ। তাহলে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বিষয়টাও আমরা জেনে নিলাম। তাহলে আপাতত হবে অক্ষাংশ দ্রাঘিমাংশ, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পুরো পরিচয়টা জানলাম। এবার দেখো, এই সূর্যরশ্মি পতন কোণের পার্থক্য অনুসারে, তাই না, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল পৃথিবীকে 3টি ভাগ করেছে। এই 30 থেকে 60 উত্তর, 30 থেকে 60 দক্ষিণ, সূর্য প্রায় লম্বভাবে থাকে বলে উষ্ণতাটা বেশি হয়ে একে উষ্ণমণ্ডল বলে। আবার এই 0 থেকে 30 উত্তর, 0 থেকে 30 দক্ষিণ, এটা উষ্ণমণ্ডল। আর 30 থেকে 60 উত্তর, 30 থেকে 60 দক্ষিণ, সূর্য ঐতিহ্যভাবে কিরণ দেয় বলে, তাই না, তাহলে কি উষ্ণতা খুব বেশিও নয় কমও নয়, এটা নাতিশীতোষ্ণ মণ্ডল। 30 থেকে 60 নাতিশীতোষ্ণ মণ্ডল। আবার 60 থেকে 90 উত্তর, 60 থেকে 90 দক্ষিণ, সূর্য ঐতিহ্যভাবে কিরণ দেওয়ার জন্য তাপমাত্রা অনেকটা কম হয়, তাই এটা হিমমণ্ডল। তাহলে 0 থেকে 30 উত্তর, 30 দক্ষিণ, এটা উষ্ণমণ্ডল। 30 থেকে 60 উত্তর, 30 থেকে 60 দক্ষিণ, এটা নাতিশীতোষ্ণ মণ্ডল। 60 থেকে 90 উত্তর, 60 থেকে 90 দক্ষিণ, এটা হিমমণ্ডলের অন্তর্গত। এবার আমরা একটু জেনে নই যে স্থানীয় সময় আর প্রমাণ সময়টা কি একটু শুনে নাও। বলছে দেখো, স্থানীয় সময় আর প্রমাণ সময় দুটো কথা। স্থানীয় সময় বিষয়ে একটু মন দিয়ে শোনো, কিচ্ছু নেই, ছোট্ট কথা মনে রাখবে। সূর্য যখন ঠিক আমাদের মাথার উপরে আসে, অর্থাৎ আমাদের মাথার উপর লম্বভাবে কিরণ দেয়, আমাদের ছায়াকে পূবে পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে কোনো দিকে দেখতে পাবে না। তখন দেখবে আমাদের ঘড়িতে বাজবে 4টা 12টা, তখন আমাদের ঘড়িতে বাজবে 12টা। ওই সময় ধরে যদি অন্যান্য সময় নির্ণয় করা হয় তখন তাকে আমরা বলবো স্থানীয় সময়। আবার বলছি শোনো, সূর্য যখন ঠিক মাথার উপর আসে তখন আমাদের ছায়া কোনো দিকে পড়ে না, তখন ঘড়িতে বাজবে 12টা। আর ওই সময় অনুসারে ওই স্থানে অন্যান্য সময় যদি নির্ণয় করা হয় তখন তাকে বলা হবে স্থানীয় সময়। আর প্রমাণ সময় হচ্ছে একটা দেশ তার প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য, যান চলাচলের জন্য, অর্থাৎ রেল, বিমান বা অন্যান্য যানবাহন চলাচলের জন্য বা খবর পড়ার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে, একটাই মাত্র সময় লাগে। অর্থাৎ একটা দেশের মধ্যে, আমাদের ভারতের মধ্যে, তাই না, স্থানীয় সময় সব জায়গায় আলাদা আলাদা হতে পারে, কিন্তু প্রমাণ সময় একটা লাগে। কেন না, দেশের রেল চলাচল সুবিধার জন্য, একই রেলপথ দিয়ে বিভিন্ন ট্রেন যাতায়াত করে সেটা জানো, বিমান চলাচলের সুবিধার জন্য, খবর পড়ার সুবিধার জন্য, প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য কি করে একটি মাত্র সময় থাকার প্রয়োজন থাকে। অর্থাৎ কোনো একটা দেশে যখন একটি মাত্র সময় থাকবে তাকে প্রমাণ সময় বলা হবে। প্রমাণ সময় কি জন্য ব্যবহার করা হচ্ছে তোমরা নিশ্চিত জানলে, যে রেল চলাচল, বিমান চলাচল, জাহাজ চলাচল, বিভিন্ন যানবাহন চলাচলের সুবিধা, প্রশাসনিক কাজকর্মের সুবিধা, সংবাদ পড়ার সুবিধা ইত্যাদির জন্য আমাদের কি লাগছে, প্রমাণ সময়ের প্রয়োজন হচ্ছে। প্রমাণ সময় কি, মন দিয়ে শোনো না। ভারতের একেবারে পশ্চিমে দ্রাঘিমা রেখা রয়েছে প্রায় 68 ডিগ্রি পূর্ব,
রাউন্ড ফিগারে ধরো। আর একবারে পূবে রয়েছে 97 ডিগ্রি পূর্ব, অর্থাৎ প্রায় 29। দেখো বছর, তাহলে দেখো কি বলছি না, 68 আর 97, 68 ডিগ্রি পশ্চিমে 68 ডিগ্রি পূর্ব থেকে আর পূবে 97 ডিগ্রি পূর্ব, এই দ্রাঘিমা রেখার মধ্যে ভারত অবস্থিত। তার মানে ভারতের মাঝখানে কতগুলো দ্রাঘিমা রেখা রয়েছে, অর্থাৎ 97 থেকে যদি 68 বিয়োগ করো প্রায় 29টি দ্রাঘিমা রেখা রয়েছে, তাই না? অর্থাৎ একে 2 দিয়ে ভাগ করে দাও, হাফ হয়ে যাবে, 14.5 আসবে, অর্থাৎ 14.5 ডিগ্রি 30 মিনিট দাঁড়াবে পার্থক্য। এর সঙ্গে 14 ডিগ্রি 30 মিনিট যোগ করে নাও, 14 ডিগ্রি 30 মিনিট, তাহলে দাঁড়াবে দেখো 30 মিনিট, 8 4 12, 8 4 12 2, আর 6 7 1 8, 82 ডিগ্রি 30 মিনিট। অর্থাৎ এখান থেকে 82 ডিগ্রি 30 মিনিট গেলে তুমি দেখতে পাবে এখানে রয়েছে এলাহাবাদ, এলাহাবাদ, এটা হচ্ছে কত না 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরই উপর দিয়ে যখন একটা দ্রাঘিমা রেখা রয়েছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটা দেশের মধ্যবর্তী দ্রাঘিমা রেখা। তাহলে মধ্যবর্তী দ্রাঘিমা রেখা কিভাবে বের করলাম সেটা নিশ্চিত বুঝতে পেরেছো। একটা দেশের ভেতর দিয়ে যতগুলো দ্রাঘিমা রেখা আছে, এ দেখো 68, তাই না, 68 69 70 71 72 73 74 করে গেছে 97 ডিগ্রি পূর্ব পর্যন্ত ভারত অবস্থিত। অতএব ভারতের মাঝখানে কতগুলো দ্রাঘিমা রেখা আছে, 97 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি 29টা এলো। একে হাফ করে নাও, আসবে 14 ডিগ্রি 30 মিনিট, এর সঙ্গে 14 ডিগ্রি 30 মিনিট যোগ করো, এটা পাবে, কিংবা এর থেকে 14 ডিগ্রি 30 মিনিট বিয়োগ করো, তাহলেও তোমরা এটাই পাবে। অর্থাৎ দেশের মাঝখান বরাবর দ্রাঘিমা রেখা, তার মান কত হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যেটা কোন শহরের উপর দিয়ে গেছে, এলাহাবাদের উপর দিয়ে গেছে। এরই উপর যখন সূর্য লম্বভাবে কিরণ দেবে, এই রেখার উপর সূর্য যখন লম্বভাবে কিরণ দেবে, এলাহাবাদের উপর দিয়ে বিস্তৃত 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমায় সূর্য যখন লম্বভাবে কিরণ দেবে, তখন বাজবে ঘড়িতে 12টা। এটা সারা ভারতের 12টা। আবার এই সময় অনুসারে আমাদের ঘড়িগুলো চলতে থাকে, অর্থাৎ এলাহাবাদের সময় অনুসারে সারা ভারতের সময় নির্ণীত হয়। আর এই সময়কে কেন্দ্র করে আমাদের ট্রেন চলাচল, জাহাজ চলাচল, বিমান চলাচল, খবর পড়া, প্রশাসনিক সমস্ত রকম কাজকর্ম সংগঠিত হয়ে থাকে। তাই আমাদের এই এলাহাবাদের সময়কে আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতীয় প্রমাণ সময় বলা হয়। তাহলে ভারতীয় প্রমাণ সময় নির্ণয় করা হয় কোন দ্রাঘিমা রেখার সাহায্যে, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার সাহায্যে। কোন শহরের উপর দিয়ে বিস্তৃত, এলাহাবাদের উপর দিয়ে বিস্তৃত, এটা মনে রাখবে। তাহলে প্রমাণ সময়ের গুরুত্ব বুঝবে। এবার ধরো আমাদের কলকাতা এখানে রয়েছে, কলকাতা, এই কলকাতার উপর দিয়ে বিস্তৃত 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। এখানে যখন সূর্য লম্বভাবে কিরণ দেবে কোথায়, কলকাতায়, তখন এখানে বাজবে 12টা। অতএব এটা হচ্ছে কিনা কলকাতার স্থানীয় সময়, কিন্তু কলকাতার প্রমাণ সময় হবে এই এলাহাবাদের সময় হচ্ছে কলকাতার প্রমাণ সময়। অতএব স্থানীয় সময় দ্বারা আমরা, স্থানীয় সময় গুরুত্ব রয়েছে, স্থানীয় সময় দ্বারা আমরা জানবো যে আমরা এলাহাবাদ থেকে পূবে আছি না পশ্চিমে আছি, জানতে পারি। কারণ আমাদের ঘড়িতে এলাহাবাদের সময় দিচ্ছে, কিন্তু সূর্য আমাদের যদি স্থানীয় সময় দিয়ে একটা ঘড়িকে রেডি করে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা পূব দিকে আছি কি পশ্চিমে আছি। সময় যদি বেশি হয় তাহলে আমরা পূবে আছি, সময় যদি কম হয় তাহলে আমরা পশ্চিমে আছি। অতএব স্থানীয় সময়ের গুরুত্ব এটা। তাহলে আমরা স্থানীয় সময় ও প্রমাণ সময় সম্পর্কে জানলাম। এখানে জিএমটি একটা কথা শুনে নাও, গ্রিনিচ মেন টাইম। লন্ডনে গ্রিনিচ শহরের মানমন্দিরের উপর দিয়ে যে মূলমধ্য রেখা গেছে, প্রধান দ্রাঘিমা রেখা গেছে, ওখানে সূর্য যখন লম্বাভাবে কিরণ দেয় তখন ওখানে হয় 12টা। ওই সময়টাকে বলা হয় কি না, গ্রিনিচের প্রমাণ সময় বা জিএমটি, গ্রিনিচ মেন টাইম বলা হয়। তার দ্বারা তারা পৃথিবীর বিভিন্ন রকম অর্থাৎ সময় নির্ণয় করা হয়ে থাকে।
এই গ্রিনিচের সময় নির্ণয়কারী একটি ঘড়ি রয়েছে যাকে ক্রনোমিটার বলা হয়। ক্রনোমিটার কাজ কি করে না সর্বদা গ্রিনিচ শহরে, তাই না, সময় নির্ণয় করে থাকে। এই ক্রনোমিটার ঘড়ির সাহায্যে জাহাজের নাবিক বুঝতে পারে সে পূর্ব গোলার্ধে আছে না পশ্চিম গোলার্ধে আছে। বিমানের পাইলটও বুঝতে পারে সে পূর্ব দিকে আছে না পশ্চিম দিকে আছে, তাই না। এই সময়ের পার্থক্য অনুসারে তারা বুঝতে পারবে যে কোন দিকে আছে না আছে। ক্রনোমিটার ঘড়ি সর্বদা গ্রিনিচের সময়কে নির্ণয় করে। এবার শোনো, এই অক্ষাংশ নির্ণয়কারী একটা যন্ত্র রয়েছে। তোমাদের বলা হয়নি, পৃথিবীর সাপেক্ষে পৃথিবীর উত্তরের যে অংশ তাকে উত্তর মেরু বলা হয়, দক্ষিণ অংশ দক্ষিণ মেরু। এই উত্তর মেরু ঠিক উপরে রয়েছে একটি নক্ষত্র, ধ্রুব তারা। দক্ষিণ মেরু ঠিক, তাই না, দক্ষিণ মেরু ঠিক দক্ষিণে রয়েছে হ্যাডলির অক্টান্ট। এই হ্যাডলির অক্টান্ট ও এই যে ধ্রুব তারা উত্তরে একদম দক্ষিণ মেরুর উপরে, আর উত্তর মেরুর উপরে কুমেরুর উপরে হ্যাডলির অক্টান্ট দুটি নক্ষত্র। এই নক্ষত্রের উন্নতি কোণ পরিমাপ করে পৃথিবী পৃষ্ঠে আমরা এই অক্ষরেখাগুলির মান নির্ণয় করে থাকি। কোন যন্ত্র দিয়ে? সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে আমরা অক্ষাংশ নির্ণয় করি। যদি সেক্সট্যান্ট যন্ত্রকে আমরা এই নিরক্ষরেখা বরাবর মাটির সঙ্গে প্রায় শুইয়ে দিয়ে যদি ধ্রুবতারা কিংবা হ্যাডলি অক্টান্টকে দেখার চেষ্টা করি তাহলে দেখা যেতে পারে। তাই এর অর্থাৎ মাটির সঙ্গে শোয়ানো থাকে বলে এর মান 0 ডিগ্রি। যদি তুমি এখানে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখায় সেক্সট্যান্ট যন্ত্রকে ধ্রুবতারা দেখো, তাহলে এখানে 30 ডিগ্রি কোণ করে তুমি যদি দেখো, এখান থেকে যদি দেখা হয় তাহলে 30 ডিগ্রি কোণে আমরা ধ্রুবতারাকে দেখতে পাবো। তাই এটা 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা হবে। এখান থেকে যদি আমরা 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে হ্যাডলির অক্টানকে দেখবো বলি, তাহলে এখানে মাটির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে হ্যাডলির অক্টান যন্ত্রকে যদি আমি ধরি তাহলে আমরা হ্যাডলির অক্টানকে দেখতে পাবো। অর্থাৎ এই 60 ডিগ্রি কোণ করলে এই স্থানের অক্ষরেখা হবে 60 ডিগ্রি, তাই না। যদি এখানে 30 ডিগ্রি কোণে দেখা যায় 30 ডিগ্রি, 45 ডিগ্রি কোণে দেখা যায় তাহলে 45 ডিগ্রি অক্ষরেখা সেই বরাবর বিস্তার লাভ করবে। অর্থাৎ দেখো, অক্ষাংশ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? না, তোমরা এক্ষুনি শুনলে যে সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে। আর অক্ষাংশ নির্ণয়কারী নক্ষত্রের নাম কি? উত্তর গোলার্ধের সাপেক্ষে ধ্রুবতারা, দক্ষিণ গোলার্ধের সাপেক্ষে হ্যাডলির অক্টান্ট। সেটা মনে রাখবে। তাহলে আপাতত ভাবে আমরা স্থানীয় সময়, প্রমাণ সময় কাকে বলে তার গুরুত্ব জানলাম, পার্থক্য লিখতে পারবে, তাই না। আর এই প্রমাণ সময়ের সাপেক্ষে দুটো শর্ট কোশ্চেন মনে রাখো। রাশিয়াতে 4টি, কানাডায় 6টি, না কানাডায় 8টি, রাশিয়াতে 11টি প্রমাণ দাগিমারি ক্ষেত্র রয়েছে। সুবিশাল দেশ, তাই না। ইউরোপ এশিয়া মহাদেশে অবস্থান করেছে রাষ্ট্রীয় দেশ। আমেরিকা যুক্তরাষ্ট্রে 4টি প্রমাণ, তাই না, প্রমাণ দাগিমারিকা রয়েছে। এটা অবশ্য মনে রাখো। আর AM PM অ্যান্টি মেরিডিয়ান, PM পোস্ট মেরিডিয়ান। অর্থাৎ অ্যান্টি মেরিডিয়ান বলা হয় রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে AM, অর্থাৎ রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত বলা হচ্ছে AM। আবার দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত সময়কে বলা হয় PM পোস্ট মেরিডিয়ান। তাহলে অ্যান্টি মেরিডিয়ান আর পোস্ট মেরিডিয়ান বিষয়টা বোঝা গেল, তাই না। এটা 2 নম্বরে থাকে, এটা একটু মনে রাখবে। এবার দেখো, তোমাদের বলেছিলাম মূল মধ্যরেখার বছর। আমরা এখন জেনে নেই আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে একটু জেনে নেই। দেখো, প্রশান্ত মহাসাগর তোমরা জানো পৃথিবীর বৃহত্তম মহাসাগর, যার পূর্ব দিকে রয়েছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পশ্চিমে রয়েছে এশিয়া, অস্ট্রেলিয়া।
এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়েছে বেরিং প্রণালী। এই বেরিং প্রণালীর ভেতর দিয়ে ঠিক প্রশান্ত মহাসাগরের মাঝখান বরাবর একটি প্রধান রেখা যদি ধরে নাও, সোজাসুজি রেখা, এই সোজা রেখা ছিল কি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তো এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা তোমরা আগে বলেছিলাম দ্রাঘিমা রেখা বলার সঙ্গে মূল মধ্য রেখা লন্ডনের গিনিস শহরের মানমন্দির উপর দিয়ে যেখানে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা প্রধান দ্রাঘিমা রেখা বা মূল মধ্য রেখা বিস্তৃত, তার ঠিক বিপরীতে বিস্তৃত কে না তোমার এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। অর্থাৎ পূব দিকে এক এক করে 180, পশ্চিমে এক এক করে 180, 180 ডিগ্রি একটাই দ্রাঘিমা রেখা যেটা প্রশান্ত মহাসাগরের মাঝখান বরাবর বিস্তৃত। এই রেখার দ্বারা দুদিকে দুটো দিন থাকে, এই রেখার দ্বারা দুদিকে দুটি আলাদা সময় থাকে, দুটো আলাদা দিন থাকে, তাই না? আবার এই দিকটা ধরো পশ্চিম গোলার্ধ, দিকটা পূর্ব গোলার্ধ, অর্থাৎ মূল মধ্য রেখা থেকে এই পর্যন্ত প্রায় আসছে 0 ডিগ্রি থেকে, এটা হচ্ছে পূর্ব গোলার্ধের অংশ। আর ওদিক থেকে ঘুরে এদিকে আসছে, এটা পশ্চিম গোলার্ধের অংশ। তো দুদিকে দুটো দিন, দুটো তারিখ, দুটো সময় আলাদা। তো এই জন্য আলাদা হয় কেন না সময় হিসেব ঠিক রাখার জন্যই হয়। তো মূল মধ্য রেখার বিপরীতে এই প্রশান্ত মহাসাগরের মাঝখান বরাবর যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা গেছে, একে আন্তর্জাতিক তারিখ রেখা বলে, এটা মনে রাখা। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এটা প্রশান্ত মহাসাগরের মাঝখান বরাবর বিস্তৃত হয়েছে। একে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় কেন না এই রেখার দুদিকে দুটি গোলার্ধ, দুদিকে দুটি সময়, দুদিকে দুটি তারিখ, দুটো আলাদা দিন। যেমন ধরো আমি লিখেছি এদিকে রবিবার, তো এদিকে শনিবার, অর্থাৎ এ রবিবার শুরু হয়ে গেছে, এর তখনও শনিবার চলছে। এই মূল বিষয়। এইখানে যদি তোমার 22 তারিখ হয়, এখানে হবে 21 তারিখ, অর্থাৎ দুদিকে দুটো দিন, দুটো তারিখ, দুটো সময়। এই জন্য এই রেখাকে বলা হয় কি আন্তর্জাতিক তারিখ রেখা। এই আন্তর্জাতিক তারিখ রেখাকে কি সম্পূর্ণরূপে জলভাগের উপর দিয়ে টানা হয়েছে আবার এঁকে বেঁকে। কেন? কারণ এই রেখার দুদিকে দুটো দেশ, দুটো দিন, তাই না, দুটো তারিখ। এর হিসাব ঠিক রাখার জন্য কি হয়েছে না এই রেখাকে সম্পূর্ণরূপে জলভাগের উপর দিয়ে টানা হয়েছে। এই অস্ট্রেলিয়ার এখানে চ্যাথাম দ্বীপপুঞ্জ থাকার জন্য, হ্যাঁ, এই দ্বীপগুলো অস্ট্রেলিয়ার অন্তর্গত হওয়ার জন্য এদের সময় একই হওয়ার প্রয়োজন আছে। সেই জন্য এখানে প্রায় 11 ডিগ্রি পূব দিকে বেঁকে টানা হয়েছে। এরকম যে বিভিন্ন দ্বীপগুলো রয়েছে প্রশান্ত মহাসাগরের মাঝখানে, যেটা কিনা এশিয়া কিংবা আমেরিকা অন্তর্গত, তাহলে কি হবে তাদের সময় যাতে একটাই থাকে, সেই জন্য এই আন্তর্জাতিক তারিখ রেখাকে অনেকটা এঁকে বেঁকে টানা হয়েছে। কেন এঁকে বেঁকে টানা হয়েছে মনে রাখবে, তার অর্থাৎ কোন দেশের যে দ্বীপাঞ্চলগুলো রয়েছে তার নিজ দেশের সময় অনুসারে তার কাজকর্ম চলার জন্য কি করা হচ্ছে, তাই না, ওই আন্তর্জাতিক তারিখ রেখাকে ওই দিককে এড়িয়ে দূরবর্তী স্থান দিয়ে টানা হয়েছে, যাতে ওই দ্বীপের মাঝখানে গেলে ও দুটো তারিখ, দুটো বার, দুটো সময় হয়ে যাবে। এই সময় হিসেবটি রাখার জন্য কি করা হয়েছে না 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে সম্পূর্ণরূপে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত টানা হয়নি, প্রশান্ত মহাসাগরের মাঝখান বরাবর দ্বীপগুলোকে এড়িয়ে এঁকে বেঁকে টানা হয়েছে। এই ধরে নাও এই রেখাকে কোনো বিমান কিংবা জাহাজ যখন অতিক্রম করবে, যদি পূর্ব দিক থেকে পশ্চিমে যায়, সে তাহলে একদিন কমিয়ে নেবে, কিংবা একদিন কমিয়ে নেবে, একদিন কমিয়ে নেবে। আর উল্টো কথা, কোন পশ্চিমগামী জাহাজ যদি পূর্ব দিকে চলে আসে, সে একদিন বাড়িয়ে নেবে। তাহলে সময়, কাল, হিসেব সবকিছু ঠিক থাকবে। এটা গেল তোমার আন্তর্জাতিক তারিখ রেখার সম্পর্কে বললাম। আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। কেন বলে না এরই দুদিকে দুটি সময়, দুটি দিন, দুটি তারিখ হয়ে থাকে, তাই না। এই অর্থাৎ মূলমধ্য রেখা থেকে এই রেখা পর্যন্ত পূর্ব দিকের অংশ পূর্ব গোলার্ধ, পশ্চিম দিকের অংশ পশ্চিম গোলার্ধ, তাই না। এখান থেকে সময়ের যে হিসেব পরিবর্তন হয়ে থাকে, তাই একে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়।
একে দিকে টানা হয়েছে কেন, তাও বললাম যে কোনো দেশের উপর দিয়ে যদি সরাসরি টানা হয়, কোনো দ্বীপের উপর দিয়ে যদি টানা হয়, দুদিকে দুটো তারিখ, দুটো বার, দুটো সময় হয়ে যাবে। অতএব এই সময়ের হিসেবে বা দিনের তারিখে হিসেব ঠিক রাখার জন্য এটি সম্পূর্ণরূপে জলভাগের উপর দিয়ে একে টানা হয়েছে। আমাদের এই চ্যাপ্টার আরেকটা বিষয় রয়েছে, প্রতিপাত স্থান কাকে বলে। দেখো তোমরা, এটা পৃথিবীর নিরক্ষীয় রেখা, এই নিরক্ষ রেখাটি কেন্দ্রীয় অঞ্চল। বলছে পৃথিবীর যে কোনো স্থান থেকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, যে কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্রগামী কোনো রেখা, আমি যদি এখান থেকে কোনো কেন্দ্রগামী রেখাকে পৃথিবীর কেন্দ্র দিয়ে বিপরীত প্রান্ত পর্যন্ত টানি, এই কেন্দ্র দিয়েই ঢুকবে এই স্থান থেকে। কেন্দ্রগামী কোনো রেখা, তাই না, পৃথিবীর কেন্দ্রকে ছেদ করে বিপরীত প্রান্তে এসে অবস্থান করবে। তাহলে কি হবে, তখন এই ক স্থানের থেকে একটা সরু, হ্যাঁ, যদি রড তুমি পৃথিবীর গ্লোবের ভেতর দিয়ে ধরো এবং ভেতরের যে কেন্দ্র, সেই কেন্দ্রের মাঝখান দিয়ে বিপরীত প্রান্তে যেখানে ছেদ করবে, এটা যদি খ হয়, তাহলে ক স্থানের প্রতিপাত স্থান হবে খ। আবার বলি শোনো, পৃথিবীর কোনো একটি স্থান থেকে পৃথিবীর কেন্দ্রগামী কোনো স্পর্শক বিপরীত প্রান্তে যেখানে ছেদ করে, পৃথিবীর কোনো একটি স্থান থেকে, হ্যাঁ, কেন্দ্রগামী স্পর্শক, এই যে কেন্দ্র, এই কেন্দ্রগামী কোনো স্পর্শক বিপরীত প্রান্তে যেখানে ছেদ করবে তাকে ওই স্থানের প্রতিপাত স্থান বলে। কথাটা এইটুকু, প্রতিপাত স্থানের সংজ্ঞা মনে রাখবে। উদাহরণের ক্ষেত্রে দুটো বিষয় মনে রাখতে হবে। একটা যদি অক্ষাংশ বলে, অক্ষাংশের ক্ষেত্রে প্রতিপাত স্থান নির্ণয় করা খুবই সহজ। কলকাতার অক্ষাংশ তো 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, তাহলে এর প্রতিপাত স্থান হবে 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ। অর্থাৎ এটা যদি তোমার কত ডিগ্রি অক্ষরেখা হয়, এই রেখার মানটা যদি তোমার 80 ডিগ্রি নর্থ হয়, তাহলে এই রেখার মানটাও তোমার কত হবে না 80 ডিগ্রি সাউথ। শুধু গোলার্ধের চেঞ্জ হবে, মানের চেঞ্জ হবে না অক্ষাংশের ক্ষেত্রে। কিন্তু দাগিমার ক্ষেত্রে মনে রাখবে, ধরো ভারতের প্রমাণ দাগিমা রেখা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এর প্রতিপাত স্থান কত, এর প্রতিপাত স্থান কি হবে, এটা ভালো করে শুনে নাও। তো প্রতিপাত স্থান এর ক্ষেত্রে এই যে বললাম, পূব দিকে 180, পশ্চিমে 180, 360, অতএব 180 সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান যদি 180 হয়, তাই না, দুদিকে 180 180 আছে, তাহলে তুমি 180 থেকে বিয়োগ করবে এবং বিপরীত গোলার্ধ লিখবে, তাহলে দাগিমার ক্ষেত্রে প্রতিপাত স্থান নির্ণয় করতে পারবে। তাহলে কি বললাম, দাগিমার ক্ষেত্রে প্রতিপাত স্থান নির্ণয় করার জন্য সর্বদা তোমরা যে মান দেয়া থাকবে সেই মানকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করবে এবং গোলার্ধটা বিপরীত লিখবে। যেমন ধরো ভারতের প্রমাণ দাগিমার মান কত, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, একে আমি 180 ডিগ্রি থেকে বিয়োগ করব, 180 ডিগ্রি 00 মিনিট, 82 ডিগ্রি 30 মিনিট, তাই না, বিয়োগ করলে কি করতে হবে, এখানে যেহেতু 30 মিনিট রয়েছে, এখানে 1 ডিগ্রি ধার নেবে, 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাই না, তাহলে আমি 1 ডিগ্রি ধার নেওয়া মানে এখানে তোমার 60 মিনিট হয়ে গেল, 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাই না, 60 মিনিট বসে গেল। এখান থেকে 1 চলে যাওয়া মানে এখানে 79 চলে এলো, 180 থেকে 1 চলে গেল মানে 179 চলে এলো, তাহলে 60 থেকে 30 বাদ দিলে তুমি পাবে 30 মিনিট। আবার এখানে 9 থেকে 2 বাদ দিলে তুমি পাচ্ছ 7 ডিগ্রি, আর এখানে তোমার রয়েছে কত না 17 যদি হয়, হ্যাঁ, 8 দিয়ে 16 17, অর্থাৎ 8 আর 9 অর্থাৎ 97 ডিগ্রি 30 মিনিট পাচ্ছ। আর 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ 9, অতএব 97 ডিগ্রি 30 মিনিট পার্থক্য পাচ্ছ। তাহলে এবার কি লিখতে হবে, তাহলে শুধু গোলার্ধের চেঞ্জ হবে, এখানে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব ছিল, এটা 97 ডিগ্রি 30 মিনিট পশ্চিম হবে।
তাহলে ভারতের প্রতিবাদ স্থানের মান কত হবে? 97°30' পশ্চিম। তাহলে দ্রাঘিমার ক্ষেত্রে তোমরা প্রতিবাদ স্থান কিভাবে নির্ণয় করবে? আবার বলি, যে মান দেওয়া থাকবে তাকে 180 থেকে বিয়োগ করবে এবং গোলার্ধটা বিপরীত লিখবে। বিয়োগ করার ক্ষেত্রে আমি কি বললাম দেখো, যেমন ভারতের 82°30' পূর্ব, তার প্রতিবাদ স্থান কত? তাহলে 180°, তাই না, মাইনাস কত? 82°30'। তাহলে মাইনাস 82°30' যদি হয়, এখানে 30 মিনিট, এখানে 0 রয়েছে, এখান থেকে তোমাকে ধার নিতে হবে। 1 ডিগ্রি সমান কত মিনিট? 60 মিনিট। এখানে 1 ডিগ্রি ধার নিয়ে এখানে 60 মিনিট লিখলে। এবার 1 ডিগ্রি নিয়ে নিয়েছো মানে 180 থেকে 179 হয়ে গেছে। 60 থেকে 30 বাদ দিলে 30 মিনিট পেয়ে গেছো। 179 থেকে 82 বাদ দিলে 97 ডিগ্রি পেয়ে গেছো। অর্থাৎ ভারতের প্রতিবাদ স্থানের মান কত? 97°30'। আর গোলার্ধ কি হবে? পূর্ব ছিল ভারত, তাহলে পশ্চিম হবে। এটা ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার প্রতিবাদ স্থানের মান। অতএব তার মানে কি দাঁড়ালো? কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কিন্তু 180°। তাহলে দ্রাঘিমার পার্থক্য কত? 180°। তাহলে তোমরা 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হয় 4 মিনিট, হ্যাঁ, আর 180° দ্রাঘিমার সময়ের পার্থক্য হবে 8072 720 মিনিট, মানে প্রায় 12 ঘন্টা, প্রায় নয় 12 ঘন্টা। অর্থাৎ কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা। তো আপাতত ভাবে আমরা এই পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়ে প্রায় বিষয়গুলো জেনে নিলাম। শুধু অবস্থান নির্ণয় সংক্রান্ত, সময় নির্ণয় সংক্রান্ত, দ্রাঘিমা নির্ণয় সংক্রান্ত গণিত দুটো বাকি থাকলো। দ্রাঘিমা ও সময় নির্ণয় সংক্রান্ত গণিত দুটি বাকি থাকলো। বাকি এই চ্যাপ্টার সমস্ত অংশ আমরা জেনে নিলাম।